হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা নতুন একটা চ্যাপ্টার কোঅর্ডিনেশন কম্পাউন্ডস বা কেমিস্ট্রি অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস এটা শুরু করব। প্রথমত আমাদেরকে জানতে হবে কোঅর্ডিনেশন কম্পাউন্ড বলতে কি বোঝায়। প্রথমেই আমরা দেখি কম্পাউন্ডস বলতে কি বোঝায়। অ্যাকচুয়ালি কম্পাউন্ডস তৈরি হয় কিভাবে? দুই বা ততোধিক অ্যাটম যদি নিজেদের মধ্যে কম্বাইন করে, অর্থাৎ দুই বা তার বেশি সংখ্যক অ্যাটম নিজেদের মধ্যে কম্বাইন করার ফলে কম্পাউন্ড তৈরি হয়। তারা কিরকম ভাবে কম্বাইন করতে পারে? না, কেমিক্যাল বন্ড ফরমেশনের মাধ্যমে। এই বন্ডটা বা বন্ড জেনারেলি তিন প্রকারের হয়। প্রথমত হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, দ্বিতীয়ত হচ্ছে আয়নিক বন্ড এবং তৃতীয়ত হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। যদি দুই বা তার বেশি সংখ্যক অ্যাটম কোভ্যালেন্ট বন্ড ফরমেশনের মধ্যে একে অপরের সাথে কম্বাইন করে কম্পাউন্ড তৈরি করে, তখন সেই সমস্ত কম্পাউন্ডকে আমরা বলবো কোভ্যালেন্ট কম্পাউন্ড। একই রকম ভাবে দুই বা তার বেশি সংখ্যক অ্যাটম যদি একে অপরের সাথে আয়নিক বন্ডের মাধ্যমে কম্বাইন করে, তবে যেটা পাবো সেই সমস্ত কম্পাউন্ডকে বলবো আয়নিক কম্পাউন্ড। আর দুই বা তার বেশি সংখ্যক অ্যাটম যদি কোঅর্ডিনেট বন্ড ফরমেশনের মাধ্যমে নিজেদের মধ্যে কম্বাইন করে, তখন তাকে বলবো কোঅর্ডিনেট কম্পাউন্ড বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এখন এই কোভ্যালেন্ট কম্পাউন্ড বা আয়নিক কম্পাউন্ড বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড কেন তৈরি হয় বা কম্পাউন্ড কেন তৈরি হয় এটা আমাদের জানতে হবে। কম্পাউন্ড তৈরি হওয়ার পিছনে যে মেন কারণটা, সেটা বলতে গিয়ে আমরা বলতে পারি যে এই বিশ্বে সবকিছু কিন্তু একটা স্টেবিলিটি পেতে চায়। তো অ্যাটম, বিভিন্ন যে অ্যাটম ছড়িয়ে আছে সেই অ্যাটমগুলো কিন্তু স্টেবিলিটি পেতে চাইবে। জেনারেলি আমরা কোনো ম্যাক্সিমাম কেসের ক্ষেত্রে দেখা যায় আমরা কোনো এলিমেন্টকে অ্যাটমিক স্টেটে পাই না, নোবেল গ্যাসগুলোকে ছাড়া। ম্যাক্সিমাম গুলোর ক্ষেত্রে দেখা যায় সেটা মলিকিউল ফর্মে পাই। তো কেন এরকম হয়? তো স্টেবিলিটি পাওয়ার জন্য হচ্ছে। এই স্টেবিলিটি কিভাবে পাচ্ছে সেই অনুযায়ী বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম ভাবে রুল ক্রিয়েট করেছেন। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট রুল হচ্ছে অক্টেট রুল বা ল অফ অক্টেভ। আর একটা রুল আছে, যেটা হচ্ছে ডুপ্লেট রুল। অক্টেট রুল অনুযায়ী বলছে যে কোনো একটা অ্যাটমের শেষ সেল অর্থাৎ ভ্যালেন্স সেলে যদি টোটাল 8টা ইলেকট্রন থাকে, তবে সেই অ্যাটমটা কিন্তু স্টেবল অ্যাটম হয়ে যাবে। অর্থাৎ কোনো অ্যাটম যদি অক্টেট রুল ফলো করে, তবে সেই অ্যাটমটা স্টেবিলাইজড হবে। অথবা যদি কোনো অ্যাটমের ভ্যালেন্স সেলে বা শেষ সেলে ইলেকট্রনের সংখ্যা যদি 2 হয়, বা কোনো একটা অ্যাটম যদি ডুপ্লেট রুল মেনটেন করে বা ফলো করে, তবে সিস্টেমটা স্টেবিলাইজড হবে। অর্থাৎ ভ্যালেন্স সেলে যদি 2টো ইলেকট্রন থাকে, তখন তার ক্ষেত্রে ডুপ্লেট রুল প্রযোজ্য হবে, এবং যদি 8টা ইলেকট্রন থাকে সেক্ষেত্রে অক্টেট রুল প্রযোজ্য হবে। আমি যদি একটা মলিকিউল বললাম CH4 কনসিডার করি, তাহলে কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6, অর্থাৎ এর ইলেকট্রনের সংখ্যাও 6। তো প্রথম সেলে 2টো থাকবে এবং পরের সেলে 4টে ইলেকট্রন থাকবে, এই ইলেকট্রনিক কনফিগারেশন। এখন কার্বনের শেষ সেলে যেহেতু 4টে আছে, তাহলে এদের ক্ষেত্রে আমাকে অক্টেট রুলে ফেলতে গেলে আমাকে 4টে এক্সেস ইলেকট্রন অ্যাড করতে হবে।
তার ফলে যদি আমি 4টে ইলেকট্রন বাইরে থেকে অ্যাড করি তাহলে কার্বনের নিউট্রাল স্টেট থেকে কি হবে C4- হবে। অথবা আমি কি করতে পারি, এই 4টে ইলেকট্রন বের করে দিতে পারি এবং 4টে ইলেকট্রন বের করার ফলে শেষ সেলে বা ভ্যালেন্স সেলে 2টো ইলেকট্রন থাকবে, অর্থাৎ ডুপ্লেট রুল ফলো করবে, সেক্ষেত্রে স্টেবিলিটি পাবে। তো সেক্ষেত্রে যেটা তৈরি হবে 4টে ইলেকট্রন বের করে দেওয়ার ফলে C4+, এই দুটো জিনিস তৈরি হওয়া, অর্থাৎ 4টে ইলেকট্রনকে বের করে দিয়ে C4+ তৈরি করা বা 4টে ইলেকট্রন ঢুকিয়ে দিয়ে C4- তৈরি করা, দুটোই কিন্তু এনার্জেটিক্যালি আনফেভারেবল। তাই কার্বন কি করবে, শেয়ারিং এর মাধ্যমে ইলেকট্রন মানে অক্টেট পূর্ণ করবে, নিজের অক্টেট পূর্ণ করবে এবং নিজে স্টেবিলাইজড হবে। দেখা যাক। তো এখানে আমি ভ্যালেন্সের ইলেকট্রনের কনফিগারেশন দেখছি। এখানে ভ্যালেন্সে 4টে ইলেকট্রন আছে। এখন হাইড্রোজেনের ক্ষেত্রে ভ্যালেন্সে একটা ইলেকট্রন থাকে, আমি প্রত্যেকটা হাইড্রোজেন 4টে হাইড্রোজেন দিচ্ছি এখানে। তাহলে কার্বনের ক্ষেত্রে যদি আমি শেষ সেলে 8টা ইলেকট্রন হয় এবং হাইড্রোজেনের ক্ষেত্রে 2টো ইলেকট্রন যদি পায় হাইড্রোজেন, তবে কিন্তু হাইড্রোজেন এবং কার্বন দুজনেই কিন্তু স্টেবিলাইজড হবে। তো এখানে কি করবে, কার্বন নিজের একটা ইলেকট্রন এখানে দিয়ে দেবে এবং হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়ে দেবে, দিয়ে একটা ইলেকট্রন পেয়ার তৈরি করবে এবং এই যে ইলেকট্রন পেয়ারটা আছে, এই ইলেকট্রন পেয়ারটা কার্বন এবং হাইড্রোজেন দুজনেই সমানভাবে শেয়ার করবে এবং শেয়ারিং এর মাধ্যমে দেখা যাবে প্রত্যেকটা হাইড্রোজেন অ্যাটম এবং কার্বন সেন্ট্রাল যে কার্বন অ্যাটমটা আছে স্টেবিলাইজ হবে। হাইড্রোজেন অ্যাটমগুলো ডুপ্লেট রুল ফলো করবে এবং কার্বন অ্যাটম অক্টেট রুল ফলো করবে। তো এরকম ভাবে দেখানো যায়। এখানে দুটো, এই হাইড্রোজেনের একটা, এই কার্বনের একটা, কার্বনের একটা, হাইড্রোজেনের একটা। এবার কার্বন কি করলো, সমস্ত ইলেকট্রনগুলোর সাথে শেয়ারিং করলো, অর্থাৎ এখানে কার্বনের কটা হয়ে গেল, 8টা ইলেকট্রন হয়ে গেল, অর্থাৎ অক্টেট রুল ফলো করলো। এবং প্রত্যেকটা হাইড্রোজেন কি করবে, ডুপ্লেট রুল ফলো করবে। এখানে হাইড্রোজেন দেখা যাচ্ছে 2টো করে ইলেকট্রন ভ্যালেন্সে রেখে দিয়েছে বা শেয়ারিং করছে কার্বনের সঙ্গে। তো এই ডুপ্লেট রুল ফলো করলো, এই হাইড্রোজেনের ডুপ্লেট রুল ফলো করলো, এও ফলো করলো, এও ফলো করলো, অর্থাৎ ইলেকট্রন কিন্তু বাইরে বার করতে হচ্ছে না বা বাইরে থেকে অ্যাড করতেও হচ্ছে না। এখানে অন্য অ্যাটমের সঙ্গে শেয়ারিং এর মাধ্যমে তাদের নিজস্ব স্টেবিলিটি খুঁজে পাচ্ছে। তো এখানে শেয়ারিং এর মাধ্যমে যে বন্ড তৈরি হচ্ছে, অ্যাকচুয়ালি যেটা তৈরি হয় সেই বন্ডটি হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। অর্থাৎ CH4 এর ক্ষেত্রে আমরা বলতে পারি কোভ্যালেন্ট বন্ড আছে, অর্থাৎ CH4 হচ্ছে একটা কোভ্যালেন্ট মলিকিউল বা কোভ্যালেন্ট কম্পাউন্ড। এখন আমরা যদি দেখি যদি NaCl এর কেস কনসিডার করি, যদি সোডিয়ামের দেখি, সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হবে 2, 8, 1। সোডিয়ামের হচ্ছে 11 অ্যাটমিক নাম্বার। অর্থাৎ সোডিয়ামের ক্ষেত্রে দেখা যাবে এই একটা ইলেকট্রন ভ্যালেন্স সেলে আছে, তাহলে অক্টেট পূর্ণ করতে গেলে হয় আমাকে এই একটা ইলেকট্রনকে বাইরে বের করে দিতে হবে, তাহলে ভ্যালেন্স সেলে 8টা ইলেকট্রন থাকবে, অথবা আমাকে 7টা ইলেকট্রন এক্সেস ঢোকাতে হবে, তাহলেও কিন্তু এটা অক্টেট পূর্ণ হয়ে যাবে 3 নম্বর সেলটা, যেটা কিনা এনার্জেটিক্যালি লেস ফেভারেবল। তাহলে কি করবে, সোডিয়াম কি করবে, একটা ইলেকট্রনকে সহজেই বাইরে বার করে দেবে এবং কি হয়ে যাবে, একটা ইলেকট্রন বেরোনোর ফলে সোডিয়াম আয়নে কনভার্ট হয়ে যাবে, Na+ আয়নে ক্যাটায়নে কনভার্ট হয়ে যাবে। এই সময় Cl আছে, Cl এর ক্ষেত্রে আমি যদি দেখি, Cl এর ক্ষেত্রে 17 অ্যাটমিক নাম্বার। তো দেখা যায় 2, 8, 7 এর ভ্যালেন্স সেলের ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 7টা। এখন এই অক্টেট পূর্ণ করবে কি কি রকম ভাবে করতে পারে, হয় 7টা ইলেকট্রনকে বাইরে বার করে দিতে পারি, অথবা এই যে সোডিয়াম ইলেকট্রনটা ছাড়ছে সেই ইলেকট্রনটাকে, একটা ইলেকট্রনকে আমি নিয়ে নিতে পারি। নিয়ে নিলে কি হবে, 7+1 একটা ইলেকট্রন বাইরে থেকে আসছে, তাহলে 8টা হয়ে যাচ্ছে, তাহলে 3 নম্বর সেলটা অক্টেট পূর্ণ হয়ে যাচ্ছে। অথবা আমি 7টা ইলেকট্রনকে বাইরে বের করে দিয়ে 2 নম্বর সেলটাকে অক্টেট পূর্ণ করতে পারি, কিন্তু সেটা হবে এনার্জেটিক্যালি লেস ফেভারেবল। তাই কি করবে, সোডিয়াম যে ইলেকট্রনটাকে ছাড়ছে সেই ইলেকট্রনটাকে এই ক্লোরিন নিয়ে অক্টেট রুল ফলো করবে এবং কি হয়ে যাবে, একটা অ্যানায়নে কনভার্ট হয়ে যাবে Cl-। অর্থাৎ সোডিয়ামের আছে
যেটা হচ্ছে 2-8, অর্থাৎ এ অক্টেট রুল ফলো করলো, আর ক্লোরাইড আয়নের ক্ষেত্রে 2-8-8 এও অক্টেট রুল ফলো করলো, দুজনেই স্টেবিলিটি পেল। এখন সোডিয়াম মানে এর দুটো বিপরীতধর্মী চার্জ, যখন কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে এরা একে অপরের কাছাকাছি যাবে এবং একে অপরের কাছাকাছি গিয়ে আয়নিক বন্ড ফর্ম করবে, অর্থাৎ এই যে NaCl কম্পাউন্ডটা সেটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড। এবার আসি আমরা কোঅর্ডিনেট কম্পাউন্ডের ক্ষেত্রে। এমনি কোঅর্ডিনেট বন্ডের কথা আমরা কনসিডার করবো এখানে। তো প্রথমত আমরা যদি দেখি যে অ্যামোনিয়া NH আর নাইট্রোজেনের মধ্যে দুটো ইলেকট্রন পেয়ার থাকে, একটা ইলেকট্রন পেয়ার থাকে। তো এখানে নাইট্রোজেনের হচ্ছে সেন্ট্রাল এলিমেন্ট এবং নাইট্রোজেনের ক্ষেত্রে অক্টেট পূর্ণ হয়ে যাচ্ছে, কারণ এখানে প্রত্যেকটা বন্ড দুটো করে ইলেকট্রন দিয়ে তৈরি। তার মানে কি নাইট্রোজেনের চারপাশে টোটাল 8টা ইলেকট্রন আছে এবং প্রত্যেকটা হাইড্রোজেন দুটো ইলেকট্রন থাকার জন্য এরা ডুপ্লেট রুল ফলো করছে আর নাইট্রোজেন অক্টেট রুল ফলো করছে। এখন যদি আমি BH3 এই কম্পাউন্ডটা নিই, BH3 এর ক্ষেত্রে দেখা যাচ্ছে টোটাল 6টা ইলেকট্রন ভ্যালেন্স শেলে আছে বোরনে। হাইড্রোজেন গুলো যদিও ডুপ্লেট রুল ফলো করার জন্য এরা স্টেবিলাইজড হচ্ছে, কিন্তু বোরন এখনো স্টেবিলিটি পায়নি। সেজন্য কি করবে, যে কোনো ভাবে কি করবে, যে কোনো রকম ভাবে ইলেকট্রন পেয়ার গ্রহণ করতে চাইবে এবং দুটো ইলেকট্রন পেয়ার ও যদি পায়, একটা ইলেকট্রন পেয়ার যদি পায় তবে ওর অক্টেট পূর্ণ হয়ে যাবে। তো যদি অ্যামোনিয়ার সংস্পর্শে আসে বা এমন কোন স্পিসিস যে লোন পেয়ার ডোনেট করতে পারে তার সংস্পর্শে আসে, তখন কি করবে, সেই স্পিসিসটা লোন পেয়ার ডোনেট করবে বোরন কি। এবং ডোনেশনের মাধ্যমে যদি এখন যদি দেখি, আমি যদি ভাবি যে নাইট্রোজেন কমপ্লিটলি ডোনেশন করে দিল বোরনকে, তাহলে কি হবে, তখন নাইট্রোজেনের দুটো ইলেকট্রন কমে গেল। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে 8টা ইলেকট্রন ছিল ভ্যালেন্স শেলে, দুটো ইলেকট্রন কমে যাওয়ার জন্য 6টা ইলেকট্রনে পরিণত হল, অর্থাৎ 6 স্টেটে চলে গেল। কিন্তু বোরন অক্টেটে রুল ফলো করতে পারলো, কিন্তু তাতেও কোনো আমার এক্সট্রা স্টেবিলিটি গেইন হচ্ছে না, কারণ এখানে নাইট্রোজেনের অক্টেট পূর্ণ হচ্ছে না। তো অ্যাকচুয়ালি এখানে যে ঘটনাটা ঘটে, সেই নাইট্রোজেন কিন্তু পুরোপুরি ইলেকট্রন পেয়ারটাকে বোরনকে ডোনেট করে দেয় না, তার পরিবর্তে কি করে, এই যে ইলেকট্রন পেয়ারটা আছে বা লোন পেয়ারটা আছে, সেই লোন পেয়ারটা নাইট্রোজেন এবং বোরন দুজনেই শেয়ারিং করে, দুজনেই একসাথে সমানভাবে শেয়ার করে, এবং তার ফলে কি হয়, নাইট্রোজেনেরও অক্টেট পূর্ণ হয়ে যায় এবং বোরনেরও অক্টেট পূর্ণ হয়ে যায়। তার ফলে যেটা দেখা যায়, এই ধরনের একটা কমপ্লেক্স তৈরি করে। তো এখানে যে বন্ডটা তৈরি হয়েছে, অর্থাৎ এখানে নাইট্রোজেন দুটো ইলেকট্রনই দিয়েছে এবং দুটো ইলেকট্রনকে যাকে দিয়েছে, অর্থাৎ BH3 এবং BH3 বোরন অ্যাটম এবং নাইট্রোজেন অ্যাটম দুজনেই কিন্তু সমানভাবে শেয়ার করছে। তো এই ধরনের বন্ডকে আমরা বলবো কোঅর্ডিনেট বন্ড। এখানে যেহেতু নাইট্রোজেন তার লোন পেয়ারটা ডোনেট করেছে, তাই নাইট্রোজেনের দিক থেকে বোরনের দিকে এই তীর চিহ্ন থাকবে, কারণ ডোনেশনটাকে বোঝানোর জন্য। তো এই গেল কোঅর্ডিনেট বন্ড। যখন এই এক্সাম্পলটা আমরা আলোচনা করতে যাচ্ছি, তখন এটা আমরা যদি লুইস অ্যাসিড বেস কনসেপ্ট থেকে দেখি, তাহলে দেখা যাবে যে লোন পেয়ার ডোনার সে হবে লুইস বেস, এ হচ্ছে লুইস বেস, এবং এ যেহেতু লোন পেয়ার অ্যাকসেপ্টর, তাই এ হবে লুইস অ্যাসিড, যে লোন পেয়ার অ্যাকসেপ্ট করে সে হয় লুইস অ্যাসিড। আর এটা হচ্ছে লুইস অ্যাসিড বেস অ্যাডাপ্ট। এই যে লুইস অ্যাসিড বেস অ্যাডাপ্ট, এটা কিন্তু একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা কোঅর্ডিনেট কম্পাউন্ড।
তাহলে এখানে যদি আমি লুইস অ্যাসিড বেস কনসেপ্ট ইউজ করি তাহলে আমি লোন পেয়ার ডোনারকে বলবো লুইস বেস এবং যে লোন পেয়ার অ্যাকসেপ্টার সে হবে লুইস অ্যাসিড। তাহলে বেসিক্যালি যেটা দেখা গেল কোঅর্ডিনেট বন্ড ফরমেশনের ক্ষেত্রে একটা ইলেকট্রন রিচ স্পিসিস লাগবে, যেটা এখানে এই অ্যামোনিয়ার ক্ষেত্রে ইউজ করা হয়েছে, এবং একটা ইলেকট্রন ভ্যাকেন্ট স্পিসিস লাগবে এবং এখানে BH3 ইউজ করা হয়েছে। তো এটা যখন আমি লুইস অ্যাসিড বেস কনসেপ্টটাকে কনসিডার করছি তখন দেখবো ইলেকট্রন রিচ স্পিসিসটাকে বলবো লুইস বেস, আর ইলেকট্রন ভ্যাকেন্ট স্পিসিসটাকে বলবো লুইস অ্যাসিড। একই রকম ভাবে আমরা অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা করি, ইলেকট্রন রিচ স্পিসিসকে বলবো আমরা নিউক্লিওফাইল, এবং ইলেকট্রন ভ্যাকেন্ট স্পিসিসকে বলবো ইলেকট্রোফাইল। তাহলে এই কোঅর্ডিনেশন কমপ্লেক্স যখন আমরা পড়বো তখন কিন্তু এই লুইস বেস বা লুইস অ্যাসিড বা নিউক্লিওফাইল বা ইলেকট্রোফাইল এই বলে আমরা কিন্তু মানে চিনবো না, চিহ্নিত করবো না। অ্যাকচুয়ালি এখানে যেটা বলা হবে ইলেকট্রন রিচ স্পিসিসকে লাইগ্যান্ড বলা হবে, এবং যে ইলেকট্রন ভ্যাকেন্ট স্পিসিস হিসেবে মেইনলি বিভিন্ন মেটাল ক্যাটায়ন এখানে থাকবে, অর্থাৎ মেটাল আয়ন এখানে ইউজ হবে, মেটাল আয়ন অ্যাজ ইলেকট্রন ভ্যাকেন্ট স্পিসিস, অর্থাৎ মেটাল আয়ন এবং লাইগ্যান্ডের মধ্যে কোঅর্ডিনেশন বন্ড ফর্মেশনের মাধ্যমে কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি হবে এক্ষেত্রে। এখানে একটা ব্যাপার যে এই যে নাইট্রোজেন থেকে ইলেকট্রন পেয়ার বোরনে ডোনেট করা হচ্ছে এবং সেই ইলেকট্রন পেয়ার বোথ নাইট্রোজেন এবং বোরন ইকুয়ালি শেয়ার করছে। তাই এখানে যেহেতু শেয়ারিং এর ব্যাপারটা আছে তাই এটাও কিন্তু একটা কোঅর্ডিনেট বন্ড, কিন্তু ওয়ান টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড। তাই এটাকে আমরা বলতে পারি কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। তো এখন আমাদের জানতে হবে যে আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ড সম্পর্কে পড়বো কেন, এর কি কোনো অ্যাপ্লিকেশন আছে যে আমরা পড়বো? তো অবশ্যই এর কোঅর্ডিনেশন কম্পাউন্ডের কিন্তু হিউজ অ্যাপ্লিকেশন আমরা পাই। তো প্রথমে আমরা যদি অ্যাপ্লিকেশন বলতে চাই তাহলে দেখব বিভিন্ন ধরনের ড্রাগস, মেইনলি অ্যান্টি ক্যান্সার ড্রাগস, এগুলো তৈরিতে কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ব্যবহার অত্যন্ত উল্লেখযোগ্য। অ্যাকচুয়ালি যে ড্রাগগুলো ব্যবহার করা হয় তারাই কিন্তু এক একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড। তো প্রথমত আমরা বলতে পারি এটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ। ড্রাগ প্রস্তুতিতে ব্যবহার করা হয়, যেমন অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবে আমরা বলতে পারি সিসপ্ল্যাটিন, তারপর হচ্ছে কার্বোপ্ল্যাটিন, স্পাইরোপ্ল্যাটিন, ইত্যাদি ড্রাগ ইউজ করা হয় অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবে। তো এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড যেখানে মেটাল আয়ন হিসেবে পিটি আছে, যুক্ত আছে। দ্বিতীয়ত হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস, চিবেশন থেরাপিতে ইউজ করা হয়। এখন চিলেশন থেরাপি জিনিসটা কি? যদি আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মেটাল আয়ন যেমন লিড বা মার্কারি বা ক্যাডমিয়াম ইত্যাদি যদি ইনহেল করতে থাকি তাহলে কি হয়, সেটা আমাদের দেহের পক্ষে ভীষণ ক্ষতিকারক এবং এই সমস্ত মেটাল আয়নগুলো ভীষণ পয়জনাস। তো সেক্ষেত্রে কি করতে হয়, সেই সমস্ত মেটাল আয়নগুলো যদি ভিতরে বেশি চলে যায় সেক্ষেত্রে সেগুলোকে বের করে দিতে হয়। এবার সেজন্য কি করা হয়,
না সেই সমস্ত মেটাল আয়নের প্রতি অ্যাফিনিটি আছে এমন কিছু লাইগ্যান্ড পুশ করা হয় আমাদের দেহে। সেই লাইগ্যান্ডগুলো কি করে? সেই লাইগ্যান্ডগুলো ওই সমস্ত মেটাল আয়নের কাছে গিয়ে কোঅর্ডিনেট বন্ড ফর্মেশন করে এবং স্টেবল কোঅর্ডিনেট কম্পাউন্ড তৈরি করে, যেটা হচ্ছে ওয়াটার সলিউবল। এবং সেই মেটাল আয়নকে নিয়ে আমাদের ইউরিনের মাধ্যমে সেই চিলেশনের জন্য যে লাইগ্যান্ডটা আমরা ইউজ করেছিলাম সেটা বেরিয়ে যায়। অর্থাৎ এখানে একটা কোঅর্ডিনেশন কেমিস্ট্রির বা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের কনসেপ্টটা লাগিয়ে চিলেশন থেরাপিটা করা হচ্ছে। এবং চিলেশন থেরাপির মাধ্যমে আমাদের দেহে যদি আমরা এক্সেস কিছু মেটাল আয়ন ইনহেল করে ফেলি বা ক্ষতিকারক মেটাল আয়ন ইনহেল করে ফেলি, চিলেশন থেরাপির মাধ্যমে আমরা সেগুলোকে দেহের বাইরে বার করতে পারি। ভীষণ ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন চিলেশন থেরাপি। 3 নম্বর, যে আমাদের দেহে যে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিন একটা রিং যার নাম হচ্ছে পরফাইরিন রিং। পরফাইরিন রিং এর সঙ্গে যুক্ত থাকে হিমোগ্লোবিনের আয়রন মেটাল আয়ন Fe2+ আয়ন। তো এখানে যেটা দেখা যায়, ওই পরফাইরিন রিং এর যে ক্যাভিটি, সেই ক্যাভিটিতে Fe2+ আয়ন ঢুকে থাকার জন্য সেখানে মানে হিমোগ্লোবিন অ্যাক্টিভিটি শো করতে পারে। এখন এই যে ক্যাভিটিতে কিরকম ভাবে থাকবে না, এখানে পরফাইরিন রিং এর যে নাইট্রোজেন আছে, সেই নাইট্রোজেনের সঙ্গে Fe2+ আয়নের একটা কোঅর্ডিনেশন অর্থাৎ কোঅর্ডিনেট বন্ড তৈরি হয় এবং কোঅর্ডিনেট বন্ড তৈরির মাধ্যমে ওই যে ক্যাভিটি আছে সেই ক্যাভিটিতে ফিট করে থাকে। এবং এই কোঅর্ডিনেট বন্ড ফরমেশনের জন্যই কিন্তু হিমোগ্লোবিন তার অ্যাক্টিভিটি শো করতে পারবে। একা একা পরফাইরিন রিং বা একা একা Fe2+ আয়ন কিন্তু হিমোগ্লোবিনের অ্যাক্টিভিটি শো করতে পারবে না। তারা যখন একসঙ্গে থাকবে তখনই তারা কিন্তু অ্যাক্টিভিটি শো করতে পারবে। তার মানে এক্ষেত্রে কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা কোঅর্ডিনেশন কেমিস্ট্রির কনসেপ্টটা ভীষণভাবে জরুরি। তারপর এই যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন বাইন্ড করা, রিভার্সিবলি বাইন্ড করা। রিভার্সিবলি কেন বলছি? কারণ হিমোগ্লোবিন ফুসফুস থেকে কি করে অক্সিজেন নেয়, অর্থাৎ অক্সিজেনকে বাইন্ড করে এবং মানে মেটাল সেন্টারের সঙ্গে অক্সিজেনের বাইন্ডিং হয় এবং যখন তারা টিস্যুতে যায়, সেই টিস্যুতে গিয়ে কি করে অক্সিজেনটাকে ছেড়ে দেয় এবং সেই অক্সিজেন কাজে লাগিয়ে খাদ্যবস্তু জারণ করে টিস্যুতে এবং আমাদের দেহের বিভিন্ন কাজ করার জন্য ক্ষমতা বা এনার্জি পাই আমরা। তো আমরা কোনো রকম ভাবে যদি কার্বন মনোক্সাইড ইনহেল করে নিই না, তখন কি হবে? তখন এই কার্বন মনোক্সাইডের Fe2+ আয়নের প্রতি প্রচুর অ্যাফিনিটি আছে। তখন এরা কি করবে? ওই যে অক্সিজেন বায়ন্ডেড অবস্থায় ছিল Fe2+ আয়নের সঙ্গে, সেই অক্সিজেনকে হটিয়ে দেবে কার্বন মনোক্সাইড এবং নিজে কোঅর্ডিনেট বন্ড তৈরি করে দেবে Fe2+ আয়নের সঙ্গে। তার ফলে কি হবে? কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করবে। অর্থাৎ যেটা হলো, এই কার্বক্সি হিমোগ্লোবিন যে কোঅর্ডিনেট বন্ডটা তৈরি করলো কার্বন থেকে Fe2+ আয়ন, সেটা কিন্তু ভেরি স্টেবল বন্ড, সেটা কিন্তু আর ভাঙবে না। অর্থাৎ কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি হওয়ার মাধ্যমে কি হলো, প্রকৃত যে কাজ হিমোগ্লোবিনের, সেই কাজটা কিন্তু স্টপ হয়ে গেল, অর্থাৎ এর অ্যাক্টিভিটিটা হারিয়ে গেল, আর কিন্তু সেই অবস্থায় ফিরে আসতে পারবে না। তার মানে কি দেখা যাচ্ছে, যদি আমরা এক্সেস পরিমাণে বা প্রচুর অ্যামাউন্টে আমরা CO অর্থাৎ কার্বন মনোক্সাইড ইনহেল করে নিই, তাহলে কিন্তু আমাদের দেহে যে হিমোগ্লোবিন আছে, সেই অনেক হিমোগ্লোবিনের অ্যাক্টিভিটি কিন্তু অনেকটাই কমে যায়। তার ফলে আমাদের বিভিন্ন অ্যানিমিয়া প্রভৃতি রোগগুলো দেখা যেতে পারে। তার মানে এখানে দেখলাম যেটা হিমোগ্লোবিনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন আমরা পাচ্ছি কোঅর্ডিনেশন কম্পাউন্ডে। 4 নম্বর হচ্ছে ভিটামিন B12। এটা হচ্ছে Fe2+ আয়ন থাকে। এখানে কোবাল্ট 2+ আয়ন থাকে এবং একই রকম ভাবে কোবাল্ট 2+ আয়নটা একটা রিং যার নাম হচ্ছে কোরিন রিং। কোরিন রিং এর ক্যাভিটিতে কোঅর্ডিনেট
বন্ডের মাধ্যমে এই ক্যাভিটিতে CO2+ যুক্ত থাকে। যদি এই কোঅর্ডিনেট বন্ড তৈরি না হতো, অর্থাৎ কোঅর্ডিনেট রিং এর যে নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেনের সঙ্গে যদি Cobalt2+ এর কোঅর্ডিনেট বন্ড ফর্ম না করতো, তাহলে Cobalt2+ কিন্তু কোঅর্ডিনেট রিং এ ফিট করে বসতো না। তার ফলে ভিটামিন B12 এর বা সায়ানোকোবালামিনের যে অ্যাক্টিভিটি বা প্রকৃত কাজ, সেই কাজটা কিন্তু হতো না। তার ফলে কি হতো? তার ফলে ভিটামিন B12 এর অ্যাক্টিভিটি হারিয়ে যেত। এক্ষেত্রে আমরা এটাও বলতে পারি যে Cobalt2+ একা একা বা কোরিন রিং একা একা কিন্তু ভিটামিন B12 এর অ্যাক্টিভিটি শো করাতে পারে না। এখানে আমি একটা বলে দিই, এটা হচ্ছে লাইগ্যান্ড, এটা হচ্ছে মেটাল আয়ন। এর লাইগ্যান্ড হিসেবে থাকে পরফাইরিন রিং। পাঁচ নম্বর হচ্ছে ক্লোরোফিল। যেখানে মেটাল আয়ন হিসেবে থাকে Mg2+, আর এখানে লাইগ্যান্ড হিসেবে থাকে ক্লোরিন রিং। তো এক্ষেত্রে যেটা দেখা যায়, ক্লোরিন রিং এর ক্যাভিটিতে Mg2+ আয়ন নাইট্রোজেনের সঙ্গে কোঅর্ডিনেট বন্ডিং এর মাধ্যমে যুক্ত থাকে, এবং এই কোঅর্ডিনেট বন্ড থাকার জন্যই কিন্তু ক্লোরোফিল তার অ্যাক্টিভিটি শো করতে পারে। যদি Mg2+ একা একা থাকতো, ক্লোরিন রিং যদি একা একা থাকতো, তাহলে কিন্তু ক্লোরোফিল আর অ্যাক্টিভিটি শো করতে পারতো না। তাই কোঅর্ডিনেট বন্ড থাকা অত্যন্ত জরুরি ক্লোরিন রিং এবং Mg2+ এর মধ্যে। নেক্সট যেটা আছে বিভিন্ন এনজাইমেটিক অ্যাক্টিভিটি। তো যেটা দেখা যায়, বিভিন্ন এনজাইম আছে যাদের ক্ষেত্রে একটা করে অ্যাক্টিভ সাইট থাকে, এবং অ্যাক্টিভ সাইটে বিভিন্ন মেটাল আয়ন থাকতে পারে, এবং ওই মেটাল আয়নগুলো ওই এনজাইমের বিভিন্ন লাইগ্যান্ডের সঙ্গে যুক্ত থাকার ফলে অ্যাক্টিভিটি শো করে। অথবা কিছু কিছু মেটাল আয়ন আছে যারা এনজাইমের স্ট্রাকচার তৈরি করতে সাহায্য করে, যেখানে ওই মেটাল আয়ন বিভিন্ন ধরনের লাইগ্যান্ডের সঙ্গে যুক্ত থেকে এনজাইমের স্ট্রাকচার তৈরি করে এবং এনজাইমের অ্যাক্টিভিটি শো করতে সাহায্য করে। অর্থাৎ এখানেও কিন্তু ওই যে লাইগ্যান্ডের সঙ্গে মেটাল আয়নের যে যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ডের মাধ্যমেই যুক্ত হচ্ছে। তো আপাতত আমরা এই অ্যাপ্লিকেশনগুলো বললাম, তবে এখানেই কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ডস এর অ্যাপ্লিকেশন শেষ নয়, আরো অনেক অনেক হিউজ অ্যাপ্লিকেশন পাওয়া যায় কোঅর্ডিনেশন কম্পাউন্ডে। তো আপাতত এইটুকুই বললাম এখানে। এর পরের ভিডিওতে আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের সম্পর্কে আরো বিশদভাবে আলোচনা শুরু করব।